লাস্ট 3টা ম্যাচ কেপ ভার্দে, মিশর এবং সুইচ 3 ম্যাচে আর্জেন্টিনা টেনে টেনে পাস করেছে। দর্শকের জন্য শুধু ফুটবলটা খেলাই না, আনন্দের জায়গা না, এখানে একটা বড় একটা বিজনেসের ইস্যু। হয়তো হতে পারে এটাই শেষ ম্যাচ, মেসি সেকেন্ড বিশ্বকাপটা জিতুক, তাহলে আমার মনে হয় যে 66 ইয়ার্স পরে এরকম একটা রেকর্ড আরেকটা হবে এবং মানে হি ডিজার্ভস ইট। আই থিঙ্ক 50-50 জায়গা যদি বলে সেখানে ঠিক আছে, ফিফা একটা ডিসিশন নিতেই পারে তার মান বাঁচানোর জন্য, তার টুর্নামেন্টটাকে গ্লোরিয়াস করার জন্য, তার টুর্নামেন্টের ইনকামটা ঠিক রাখার জন্য। বিশ্ব চ্যাম্পিয়ন কে হচ্ছে বা কারা হচ্ছে, দারুণ 3টে ম্যাচের অপেক্ষা। ফুটবল দুনিয়া তোলপাড় এবং আলোচনা বিশ্লেষণ চলছে। ক্রিকেট নিয়ে আলোচনা কম হচ্ছে, তবে আমার পাশে যিনি আছেন তিনি থাকলে ক্রিকেট নিয়ে কথা বলতে ইচ্ছা করে, কারণ আপনারা অনেকেই চেনেন। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমার পাশে আছেন ওয়ালটনের অতিরিক্ত নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, যাকে আমরা সবাই চিনি মিল্টন নামে। মিল্টন ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ দিই যে আমাদের সময় দিচ্ছেন, অনেক অনেক ব্যস্ত থাকেন। আপনি তো একটা মানে যে পরিচয় দিয়েছি একটা পরিচয় আপনার আছে, আপনি তো আর্জেন্টাইন ফ্যান, ইউথ ফ্যান, সাথে মেসি ভক্ত। সো কি আশা করছেন? না, অ্যাকচুয়ালি আমি আসলে ভালো ফুটবলের ফ্যান, হ্যাঁ, কিন্তু একটা দল সাপোর্ট করতে হয় অনেক আগে থেকে, আর্জেন্টিনা করি বলতে পারেন বুঝতে শেখার পর থেকে। আর এমনি ভালো ফুটবলের ভক্ত আমি, কখনোই বলতে পারেন মেসি নেইমারের বিপক্ষে না। ডেফিনেটলি মেসির সাথে রোনালদো একই পর্যায়ের, রোনালদো মানের বা মেসি মানের এখনো পর্যন্ত বিশ্ব ফুটবলে কেউ নেই, এটা আমি স্বীকার করি নির্দ্বিধায়। আর যেটা বলছিলেন, সারা পৃথিবী বুঁদ হয়ে আছে, সারা পৃথিবী একটা টেন্সের মধ্যে আছে কি হতে যাচ্ছে। বিশেষ করে যদি আর্জেন্টিনা ম্যাচের কথা বলি, মানে থার্ড প্লেস যেটা, সেটা আসলে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যেটা আরও অত্যাচার। মানে হচ্ছে একটা ম্যাচ হারলাম আমরা, হারার পর আরেকটা ম্যাচ খেলতে হবে, যেখানে আমরা দেখি যে সাব প্লেয়ার খেলায় সবাই গুরুত্ব দিয়ে খেলে না, ওটাই জন্য আমার কাছে তো, আমি আস্তে আস্তে আমার এক সহকর্মীকে বলছিলাম যে আর্জেন্টিনা যদি সেমিফাইনালে হেরে যায়, আমার মনে হয় না যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেসি খেলবে। থার্ড হওয়ার জন্য খেলতে হবে, এটা একটা হয় না, অসম্মান নাকি হতে পারে এরকম, আমার কাছে মনে হচ্ছে। ওকে, আর্জেন্টাইন যে ফুটবলাররা যারা আছে তারা দেখেছে যে 3টা ম্যাচ মানে বেস্ট ফুটবলটা খেলেনি এখন পর্যন্ত, যতই 3টা করে গোল করুক, বাট প্রত্যেকটা ম্যাচেই মনে হয়েছে যে একেবারেই ডোমিনেট করা, ছন্দে খেলা, সেটা মনে হয়নি। অন্যদিকে স্পেন এবং ফ্রান্সকে মনে হচ্ছে তারা ওকে মানে ফেভারিট। এই 2টা ম্যাচ থেকে আপনি কাদের আশা করেন যে ফাইনালে আসবে? আর্জেন্টিনার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে লাস্ট 3টা ম্যাচ কেপ ভার্দে, মিশর এবং সুইচ 3 ম্যাচে আর্জেন্টিনা টেনে টেনে পাস করেছে এবং প্রতিটা ম্যাচেই আমার কাছে মনে হয়েছে যে আগে মনে হয়েছে কেপ ভার্দে ঠিক আছে একটা ছন্দপতন ছিল, এটা আমি ধরেই নিয়েছি। যেমন ব্রাজিলের ছন্দপতনটা ছিল জাপান ম্যাচের পরে, জাপান ম্যাচে ব্রাজিল যেমন খেললো, পরের ম্যাচে নরওয়ের সাথে আসলে বাজে খেলে, আমি এটাকে ছন্দপতন বলি। আর্জেন্টিনার ক্ষেত্রে কেপ ভার্দের সাথে আমি মিডিয়া হাইপ বা সারা পৃথিবীর যে একটা চাপ ছিল ওদের উপরে, সেইখানে আমি মনে করেছিলাম যে চাপটা নিতে পারে নাই, এখানে ছন্দপতন হয়েছে। কিন্তু মিশর ম্যাচে ঘুরে দাঁড়াবে, চেনা আর্জেন্টিনাকেই দেখতে পারবো যেটা 2022-এ খেলেছে, কিন্তু সেইখানে আমরা এই দলটা হতাশ করেছে। পরবর্তীতে ভেবেছিলাম যে না, যেটা গেছে সুইসদের সাথে এটা হবে না, বাট সুইসদের সাথেও একই বলতে পারেন, আমরা আমাদের মন ভরাতে পারি নাই। আর্জেন্টিনার এখনো ভাবে, তাই আমার কাছে তাই মনে হচ্ছে যে লাস্ট 3টা ম্যাচ যেটা গেছে এটা একটা ট্যাকটিক্যাল বা স্কালোনির একটা খেলার ধরনের একটা অংশ, যে আসল খেলা ধরে রেখেছে। পাশাপাশি লাস্ট 3টা ম্যাচ সম্ভবত গরমে খেলা হয়েছে। আপনি জানেন যে ইউরোপিয়ান লিগগুলোতে এইরকম গরমে কম খেলা হয়, বলা যায় এটা সবসময় ঠান্ডা পরিবেশে খেলে অভ্যস্ত। তো সামনে যে ম্যাচটা আছে ইংল্যান্ডের সাথে, এখানে ঠান্ডার মধ্যে খেলা হবে, সেন্ট্রাল এসির মধ্যে খেলা হবে, এটা সম্ভবত আটলান্টায় খেলা হবে। তো এইখানে অনেকে বলছে, যারা ফুটবল বোদ্ধা, যারা বিশ্লেষক, তারা বলছে যে এখানে আর্জেন্টিনার আসল রূপ দেখা যাবে এবং সর্বোপরি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যে মানসিক একটা যুদ্ধ, সেই 1986 সাল থেকে আছে, বিশেষ করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে, ফকল্যান্ড যুদ্ধ নিয়ে এখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ সংঘর্ষিত হয়েছিল। সেই যুদ্ধের একটা এখানে এখানে পাওয়া যাবে। ম্যারাডোনা 1986 বিশ্বকাপ জেতার পরে কিন্তু বলেছিল, সে তার একটা জীবনীতে সে বলেছিল যে আমাদের এই ম্যাচ জয়টা ছিল হচ্ছে 1982 সালে ফকল্যান্ড যুদ্ধ পরাজয়ের প্রতিশোধ।
তো সেইটার রেশ এখনও আছে। আপনি কালকে খেয়াল করেছেন কিনা জানি না, বিভিন্ন গণমাধ্যমে আছে আর্জেন্টিনার বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনিও এটাকে আরও উস্কে দিয়েছেন যে আমরা প্রতিশোধের জন্যই আমরা আবার নামবো, এবং সেটার জন্য সেই লিঙ্ক করেছে 1986 সালের সেই নীল জার্সির ইসে খেলবে, মানে অ্যাওয়ে জার্সিতে খেলবে। আমি জানি না কি হয় না, তবে খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন যে ফকল্যান্ডস যুদ্ধটা সাথে আবার এরপরেই হ্যান্ড অফ গড, মানে অনেকে বলে যে এটা নৈতিকতার মধ্যে তো অবশ্যই পড়ে না, এরও অনেক ঘটনা ঘটেছে, আর রেফারিকে থুতু দিয়েছে, তারপর হচ্ছে সুয়ারেজ অনেক পরিচিত হাত দিয়ে বল আটকিয়েছে, হয় এগুলো। কিন্তু অনেকেই বলে বা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এই যে ম্যারাডোনার যে কথাটা বলা যে আমাদের যুদ্ধের একটা প্রতিশোধ নেওয়া, হয়তো বা প্রতিশোধ নিতেই তার সেই কাজ যে যেভাবে হোক আমরা হারাতেই হবে। আপনি কি মনে করেন ওই গোলটা? আপনি যদি দেখেন হ্যান্ড অফ গড, এটা ওই সময় রেফারির চোখ এড়িয়ে গেছে, এমন না ওই সময় ফিফা তাদের আর্জেন্টিনার ভাই ছিল, ফিফা মানে ওইরকম ওই একটা ইনসিডেন্ট এড়িয়ে গেছে, যেটার ফ্যাসিলিটি নিয়েছে আর্জেন্টিনা, এবং মানে কি বল লুজার হয়েছে ইংল্যান্ড। এখনকার যুগে এরকম ঘটনা হলে কিন্তু কখনোই এটা গোল হবে না বা হতো না। তো যে ওই সময়ের কথা যদি বলি তাহলে এটা খেলার অংশ। তো সেই জায়গা থেকে ম্যারাডোনার ওইটা এবং শতাব্দীর সেরা গোল যেটা 5 জনকে কাটিয়ে ম্যারাডোনা দিয়েছিল, মানে এই জিনিসগুলো মানে দর্শকরা তো সবসময় এটাকে আরও ঝাঁঝালো করে, সেই ঝাঁঝালো থেকে আমার মনে হয় যে ইংল্যান্ড টিমও তেতে আছে, তাদেরকে তাতানো হচ্ছে। সো সেই জায়গা থেকে ইংল্যান্ডও যে ছাড় দেবে এরকম না, আমার কাছে দুই দলকেই আসলে 50-50 মনে হয়। আমার কাছে মনে হয় না যে ইংল্যান্ড সহজে ছেড়ে দিবে, এবং ইংল্যান্ড ডেফিনেটলি ফাইনাল খেলারও দাবিদার। কি মনে হয়, মানে এই যে এই ঘটনাগুলো তো অবশ্যই আছে, ইংল্যান্ড সবশেষ ম্যাচে বেলিংহ্যাম 2টা গোল করেছে, তাদের দুজন 6টা গোল করেছে, কেইন এবং সেখানে জুড বেলিংহ্যাম আছে। তবে তাদের মধ্যে মানে লাস্ট ঘটনার পরে মানে ম্যাচের পরে ঘটনা ঘটেছে, জুড বেলিংহ্যাম তাদের কোচের সাথে অমত প্রকাশ করেছে একটা প্রেস কনফারেন্সে, পরে আবার কেইন সেটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। মানে এটা মনে হয় কি না যে তারা এই ম্যাচের প্রেশারটা, মানে আর্জেন্টিনা তো কোপা জিতে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ওয়ার্ল্ড কাপের সেমি খেলেছে, এবারও খেলেছে, তাদের দলটা অনেক এক্সপিরিয়েন্স, তারা এই মঞ্চটা জানে নার্ভ নিতে। ইংল্যান্ড কি একটু পিছিয়ে কিনা, কারণ তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপের সেমি খেলছে অনেক বছর পর এবং তারা একবারই ফাইনাল খেলেছে, মনে হয় কি যে এই জায়গাতে আর্জেন্টিনা এগিয়ে আছে? দেখেন এখন ইংল্যান্ডের মাথায় যেটা আছে, ওদের মাথায় কিন্তু আছে যে আমরা 1966 সালের পরে ফাইনাল খেলবো, মানে অনেক বড় একটা লম্বা সময়। তারা আমার মনে হয় যে এক্সাইটেড হয়ে আছে, সো এক্সাইটমেন্ট তাদেরকে কিছুটা পিছিয়ে রাখবে। আবার আর্জেন্টিনা সদ্য মানে যদি বিশ্বকাপ বলেন উইন করে আসছে, আমার মনে হয় যে মেসির যে আক্ষেপটা ছিল, আর্জেন্টিনার টিমটা কিন্তু অন্য টিমের চেয়ে একটু ভিন্ন, মানে সবাই মেসিকে কেন্দ্র করেই খেলে, সবাই বিশ্বকাপের জন্য খেলে না, মেসির জন্য খেলে, এইভাবে আমরা জানি। তো সেই জায়গা থেকে মেসির বিশ্বকাপ হয়ে গেছে, মেসির কোপা 2টা হয়ে গেছে, মেসির ফিনালিসিমা হয়ে গেছে, সো মেসির অপূর্ণতার কিছু নেই। এই জায়গা থেকে একটু নির্ভর থাকবে, এই নির্ভর থাকাটা আমার মনে হয় যে আর্জেন্টাইনদের বা আর্জেন্টিনাকে একটু এগিয়ে রাখবে, আর ইংল্যান্ডকে একটু পিছিয়ে রাখবে মানসিক দিক থেকে। পাশাপাশি আপনি তো জানেন যে সারা পৃথিবী শাসন করেছে একসময় ইংল্যান্ড, সেই জায়গা থেকে তাদের যে না কুচু ইস্যুটা, স্বভাবটা, সেখান থেকে তারা কোনোভাবেই ছোট হতে চাইবে না। এই সব দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, আমার মনে হয় যে ইংল্যান্ড একটু চাপেই থাকবে। স্কালোনির টেকনিক নিয়ে অনেক কথা হচ্ছে যে এখন পর্যন্ত তো বেস্ট কিছু দেখাতে পারেনি, মানে একেবারে সেফ ফুটবল যেটা খেলে সেটা খেলছে, যে 1-0 এগিয়ে থাকবে, 2-0 এগিয়ে থাকবে, স্পেন যেমনটা করেছে। এটা কি মনে হয় যে স্কালোনি এক্সপোজ হয়ে গেছে অন্য টিমের কাছে, নাকি তার কোনো একটা মানে বড় একটা প্ল্যান যে বড় টিম আসলে অন্যভাবে খেলবো, যেটা কেউ না জানুক, আছে না কিছু একটা রহস্য রেখে দেয়? এই জায়গাটা হয়েছে কি, রহস্য যদি রেখেই দিত, আমার মনে হয় না যে কোয়ার্টার ফাইনালে এই রহস্যটা আটকে রেখে দল এরকম ধুকে করবে। আমার প্রত্যেকটা ম্যাচ ধরে যদি খেলে, তাহলে আমার মানে প্রত্যেকটা কোচ নিশ্চয়ই ওই ম্যাচটাই উইন করতে চাইবে, যে না সামনে আরো 2টা ম্যাচ আছে, ওখান থেকে এটা জিতলেই হবে, আমি আর প্ল্যানটা একটু গোপন রাখি, অস্ত্রটা গোপন রাখি। বিষয়টা কিন্তু এরকম না। তার মানে আমার কাছে এখানে যেটা মনে হচ্ছে, আপনি যেটা বললেন, মানে ফাঁস হয়ে গেছে, মানে এক্সপোজ হয়ে গেছে। আপনি 2022-এর ওয়ার্ল্ড কাপের যে ছিল স্কালোনির যে কোচিং প্ল্যান বা টেকনিক বা ট্যাকটিক্স ছিল, সেই জায়গার
পরে আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ খেলেছে এর পরে, তো খেলার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা মানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আর্জেন্টিনা দলকে নিয়ে এখন সবাই মানে করে, মানে অনেক কাটাছেড়া করে পজিশনিং বা প্লেয়ার্স নিয়ে, মানে ম্যান টু ম্যান অনেক কাটাছেড়া করে, যার কারণে আমার মনে হয় যে আপনি বলতে পারেন যে পুরোটাই ডিসক্লোজ হয়ে গেছে। সো তাহলে ইংল্যান্ড ম্যাচটা মনে হয় একটু কঠিনই হতে পারে, কারণ দুই দলেরই তো শক্তি সামর্থ্য সমান এবং কঠিন ডেফিনেটলি হবে। বেলিংহ্যাম অনেক ভালো ফর্মে আছে, তারপরে হ্যারি কেন অনেক রিদমে আছে, তারপরে পিকফোর্ড ওদের গোলকিপার দুর্দান্ত ইসে আছে। যদিও পিকফোর্ড বলেছে যে আমি ছোটবেলা থেকেই মেসির ভক্ত, মেসির খেলা দেখি, আমি একটু শিহরিত যে মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি, তার বল ছেড়ে দিই শর্ট করলে। সেইটা না, সেইটা এখন ফিফা যদি এরকম নির্দেশ দিয়ে থাকে। এই যে এটা ফিফা নিয়ে কথা উঠে গেল অনেক জায়গায় ট্রল হচ্ছে, মানে বিশেষ করে ইংল্যান্ড মিডিয়াতে তো অনেক হচ্ছে, এবং ইংল্যান্ডের অনেক ক্রিয়েটরকে দেখলাম, কন্টেন্ট ক্রিয়েটর, তারাও ভিডিও বানিয়েছে, প্রত্যেক জনে মনে বানিয়েছে যে আসলে ফিফা থেকে সহযোগিতা পাচ্ছে। এইটা হয়েছে কি, আমরা যারা মানে ফ্যান, মানে কি বলবো, আমরা কখনো কখনো আমরা উন্মাদ ফ্যান, অতিরিক্তই করি, এই যে আবেগ থেকেই করি, যারা আমরা বিপক্ষ দলকে নিতে পারি না, যারা আমরা পক্ষের দল, তাদের এক্সাইটমেন্ট একরকম, এক্সাইটমেন্ট থেকে এটা হয়। আপনি একজন ক্রীড়া সাংবাদিক, আপনি ভালো করেই জানেন, এবং যে বিশ্লেষণগুলো, যে কাটাছেড়াগুলো দেখেছেন বর্তমান মডার্ন ফুটবলে, এই বিশ্বকাপের আগেও কিন্তু অনেক নতুন নতুন আইন আসছে, নতুন নতুন পলিসি আসছে, নতুন নতুন বাইলজ আসছে, ধারা আসছে, সেই জায়গা থেকে রেফারিরাও এক্সপ্লেইন করেছে, বিভিন্ন দেশের কোচরা, প্লেয়াররাও কিন্তু এক্সপ্লেইন করেছে, সেখানে আসলে এরকম কারচুপি করার সুযোগ নেই। রাইট। তারপরে ওই যে 50-50 চান্সগুলো যেটা বলা যায় রেফারি, মানে ক্রিকেটে তো আপনি জানেন খুব ভালোভাবে যে আম্পায়ার্স কল বলে একটা কথা আছে, মানে 50-50 চান্সগুলো যদি রেফারি দিয়ে দেয় সেটা আবার সেই দলেই পায়, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে সেটা আসলে পাচ্ছে কি না। 50-50 যে চান্সেসগুলো আপনি অনেক ক্ষেত্রে দেখেন যে ব্যাটাররা কিছু চান্স পায়, অনেক সময় দেখা যায় এরকম। আমার মনে হয় দিতেও পারে, কারণ এখানে তো শুধু দর্শকের জন্য শুধু ফুটবলটা খেলাই না, আনন্দের জায়গা না, এখানে একটা বড় একটা বিজনেসের ইস্যু। সেই জায়গায় যদি আপনি হিসাব করেন, আপনি যদি রোনালদোর পেনাল্টির ম্যাচটা বলেন, আপনি রোনালদোর ভক্ত, ওই পেনাল্টিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল তো, সেটাও যদি আপনি 50-50 ধরেন তাহলে রোনালদোর পক্ষে গেছে এক। তারপরে ম্যান অফ দ্য ম্যাচ রোনালদো, মানে যেটা পেনাল্টি হয় সেটা তো দলীয়ভাবে পেনাল্টি হয়, কিন্তু পরে যে নেমে ব্রুনো গোলটা করলো, সম্ভবত ব্রুনো পরে যে লাস্ট গোলটা যে করলো, ম্যাচ উইনিং গোলটা করলো রামোস, তো যে ম্যাচ উইনিং গোলটা করলো, ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তারই হওয়ার কথা। আমার কেন অডিয়েন্সের কাছে আমার ছেড়ে দিতে হবে, দর্শকদের কাছে ছেড়ে দিতে হবে? এবার অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। সো 50-50 জায়গা যদি বলে, সেখানে ঠিক আছে, ফিফা একটা ডিসিশন নিতেই পারে তার মান বাঁচানোর জন্য, তার টুর্নামেন্টটাকে গ্লোরিয়াস করার জন্য, তার টুর্নামেন্টের ইনকামটা ঠিক রাখার জন্য। এটা আমার মনে হয় করা দোষের কিছু। হ্যাঁ, আপনি খুব ভালো, আপনি তো ওয়ালটনে আছেন, খুব বড় পোস্টে আছেন, আপনি জানবেন এগুলো বিপণন করা বা কিভাবে কি করতে হয়, মানে আপনি হলে তো চাইতেন যে বড় টিম থাক। হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই আমরা তো চাইবই যে ম্যাচটা রং থাকুক, হ্যাঁ, বা টুর্নামেন্টের রং থাকুক, যাতে করে স্পন্সররা সুবিধাটা পাক। বাট অনৈতিকতাকে এড়িয়ে নৈতিকতা রেখে, ওই যেটা বললেন 50-50 যেটা থাকে, সেটা টুর্নামেন্টের স্বার্থে করা যেতে পারে, সেটা হয় মনে হয়। তারপরেও নেক্সট দুইটা ম্যাচ, মানে দুটো সেমির কথাই বলছি, এখানে যদি এটা হয় তাহলে তো একটু আনফর্চুনেট হবে, কারণ বিগ স্টেজ এটা, কেউ হঠাৎ ছোট 50 কলে পেনাল্টি পেয়ে গেলে, কেউ আবার লাল কার্ড পেয়ে গেলে, এটা হয়তো বেশি আনফর্চুনেট হয়ে যাবে। আমার মনে হয় যে দুইটা ম্যাচই ভারের অনেক সহযোগিতা লাগবে, মানে প্রতিটা পদক্ষেপের, প্রতিটা কি বলে ভুলে বা প্রতিটা ফাউলে সিদ্ধান্তে মানে পৌঁছাতে আমার মনে হয় ভার মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং মানে ভালো ডিসিশনগুলো দিবে। হ্যাঁ, মিলন ভাই, একটা বিষয় যে এই ওয়ার্ল্ড কাপটা নিয়ে শুধু ভার না, মানে গত দিনও একজন ম্যাচ অফিসিয়াল মারা গেছেন, রেফারি, 38 ইয়ার্স, তাকে ওয়ার্ল্ড কাপে রাখা হয়নি এই জন্য হয়তো কোনো কারণে, কিন্তু এটা বলা হয়েছে অনেক জায়গাতে। আবার বিভিন্ন রেফারিদের আসতে দেওয়া হয়নি আমেরিকাতে, লাল কার্ড নিয়ে সেটা আবার উইথড্র করা হয়েছে। এরপর ইরানের সাথে যেটা করা হয়েছে এটা আরও বেশি খারাপ ছিল, এক কথাই বাজে ছিল। সো এইগুলোর কারণে হয় কি, মানে আপনাদের যে আপনি যখন মানে ওয়ালটন থেকে বিভিন্ন জায়গায় স্পন্সর করেছেন, ওই সময়টা কি হয়েছে যে একটা গাইডলাইন থাকে, আপনি তো বড় বড় ইভেন্টে করেছেন, ধরেন সিরিজ করেছেন, টুর্নামেন্টও তো মনে হয় একসঙ্গে করেছেন, বিপিএলও তো ছিল। সো
একটা গাইডলাইন থাকে বিসিবির বা এসিসির অথবা আইসিসির, সেই গাইডলাইনটা বোর্ড ফলো করে। কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে এমনও হয়েছে কিছু জায়গাতে যে আমেরিকা তাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে ফিফাকে যে এইগুলো এইভাবে চলতে হবে। সো এটা কতটা অপমানজনক, বা এটা এই যে ফুটবল বিশ্বকাপ, ফিফার তো এটা বলা হয় যে ওয়ার্ল্ডে যতটা না স্বাধীন দেশ আছে তার থেকে বেশি ফিফা সদস্য আছে, তো এই নিরপেক্ষতা হারালো কিনা এসব ঘটনা? না, এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, আমরা যেটা মিডিয়াগুলোতে দেখি হয়তো এরকম ঘটেছ। আবার কিছু কিছু বিষয় আছে, আপনি সব কিন্তু ঢালাওভাবে একতরফা কি বলে দেয়া যাবে না, ক্লেইম করা যাবে না, বিকজ ইভেন্ট করার সময় বোঝা যায় বা দেখা যায় কিছু কিছু পলিসিগত কিছু বিষয় থাকে যেগুলো এড়িয়ে যাওয়া যায় না। আপনি যদি ইউএসের কথা বলেন, ইউএসএ ইরানকে যেটা করেছে, বা ইউএসএ লাল কার্ডের করেছে, দু একটা ইস্যু ঠিক আছে এরকম ওপেন যে আমরা দেখেছি যেটা ঠিক না। আবার কিছু কিছু ক্ষেত্রে থাকে না, কিছু হোম অ্যাফেয়ার্সের কিছু পলিসি থাকে বা নানান রকম থাকে, এইগুলো ফিফার উচিত ছিল টুর্নামেন্টের আগে এগুলো নিয়ে আগে মানে পরিষ্কার হয়ে দেন। ওটাই মানে ফিফা তো পারতো, ওরা পারতো সবগুলো ম্যাচ মেক্সিকোতেই দিতে, ইরানের পারতো, তা তো না। তো যেটা আমরা দেখেছি ইন্ডিয়া তো এশিয়া কাপে সবগুলো ম্যাচ খেলে, বা চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলো ম্যাচ খেলে দুবাই, হয় কানাডায় দিত বা মেক্সিকোতে দিতেই পারতো। হ্যাঁ, এইগুলো এই জন্য ফিফার কি মানে মনে হয় যে আগে তো স্ট্রং ছিল। আমার একটা ঘটনা বলি, 2017 সালে মনে হয় বা 16 সালে যখন অস্ট্রেলিয়া দল আসতো না বাংলাদেশে, আপনি খুব ভালোভাবেই জানবেন, তারা আসেনি নিরাপত্তা অজুহাতে, কিন্তু তাদের ফুটবল দলকে আসতে হয়েছে 24 ঘন্টার জন্য আসতে হয়েছে, কারণ ফিফা তাকে ব্যান করে দেবে 3 বছরের জন্য। তখন তো স্ট্রং ছিল। তো ফিফার এতটা গ্রহণযোগ্যতা, মানে এইসব ঘটনার কারণে ওই গ্রহণযোগ্যতা একটু ভাটা পড়ে কিনা? হ্যাঁ, অডিয়েন্সের কাছে তো ভাটা পড়েছে। হয় কি, আপনি যখন অভিভাবক থাকবেন, আপনার মধ্যে যদি ল্যাকিংস, সবাই সমান, হ্যাঁ সবাই সমান, আপনার কাছে যদি আপনার নিজের মধ্যে যদি কোনো ল্যাকিংস দেখে, মানে আপনার অধীনে যারা, তখন আপনাকে মানার ক্ষেত্রেও তখন তাদের মধ্যে একটু গড়িমসি ভাব থাকবে। সো মানে ফিফা তো সবচেয়ে বড় স্পোর্টস সংস্থা, আইসিসির চেয়ে অনেক বড়। তো আমার মনে হয় যে ফিফার এই বিষয়গুলো অবশ্যই এগুলোকে করা উচিত। মাঝখানে কথা উঠেছে যে ফিফা আইসিসি হয়ে গেছে, মানে আইসিসি তো আপনি জানেন। না, ঠিক আছে, সব ক্ষেত্রে আসলে এরকম বলা যাবেও না, কারণ অডিয়েন্স তো, দর্শক একটু ভুল ভ্রান্তি দেখলেই বা তার চোখে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি পেলে দর্শক অনেক কিছু বলতেই পারে। হ্যাঁ, তো যদি এগুলো সত্যিই ঘটে থাকে, ফিফারও উচিত সেগুলো রিকভার করে নেওয়া। রাইট। আপনার চাহিদা কি? আপনার এই ওয়ার্ল্ড কাপের পাওয়ার কি আছে আপনার? মেসি কেন্দ্রিক দল নিয়ে বলেছেন, মেসি নিয়ে বলেন একটু। মেসি সেকেন্ড বিশ্বকাপটা জিতুক, তাহলে আমার মনে হয় যে 66 ইয়ার্স পরে এরকম একটা রেকর্ড আর একটা হবে, এবং মানে হি ডিজার্ভস ইট। আই থিঙ্ক মেসি হয়তো হতে পারে এটাই শেষ ম্যাচ, এটা ধরে নিয়েই কিন্তু ভক্তকুল খেলা দেখতে বসবে। আশা করবে ফাইনাল খেলুক, ট্রফি উইন করুক, বাট আমার কাছে, আমি গত ম্যাচও যেমন মিশরের সাথে ম্যাচ বলেন, সুইসদের সাথে ম্যাচ বলেন, আমি ধরেই নিয়েছিলাম যে হয়তো এটাই মেসির শেষ ম্যাচ, ওইভাবেই খেলা দেখতে বসি। তো কাল যে খেলাটা, ওইটাও হয়তো ওইভাবে দেখতে বসবো। যদি অঘটন ঘটে যায়, আর্জেন্টিনার বিপক্ষে হয় বা ম্যাচ হেরে যায়, তাহলে আসলে আমরা রোনালদোকে তো হারিয়েছি, নেইমারকে হারিয়েছি। আপনি দেখেন এই বিশ্বকাপটা কতটা বিষাদের। আপনি নেইমার বলেন, তারপরে লুকা মদ্রিচ বলেন, রোনালদো বলেন, বেলজিয়ামের লুকাকু বলেন, তারপরে সালা বলেন, মিশরের বড় বড় নক্ষত্র কিন্তু আমরা চলে গেল না, হাল্যান্ড চলে গেছে, হাল্যান্ড খেলবে। আমি যাদের কথা বলছি তারা কিন্তু মানে একবার, হ্যাঁ বুঝতে পেরেছি, 4 বছর পর এদেরকে পাবেন না, লুইস সুয়ারেজ তো নেই। সো এই নামগুলো কিন্তু আমাদের এই জেনারেশন বা আমরা যারা খেলা দেখি দীর্ঘদিন ধরে, 20, 25, 30 বছর ধরে এই নামগুলো দেখে আসছি, সো এদেরকে আমরা আর দেখবো না। লাস্ট মেসি, লাস্ট ডান্স, ওয়েটিং ফর মেসি। সো দেখা যাক, লাস্ট ডান্সে মেসি যদি কক্ষচ্যুত হয়ে যায়, তাহলে আমরাও মানে একটা বড় একটা জেনারেশন মানে খেলার একটা থেকে, আপনিও যদি মেসির বিপক্ষের ভক্ত হন, তাও আপনি মিস করবেন। রাইট। মানে রোনালদো মেসি যে দৌড়টা, যেই মানে সেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সেখান থেকে শুরু হওয়া, এটা সবাই মিস করে। যে আমরা এই দুজনকে আমরা দেখতে পেরেছি, মানে এট এ টাইম এরকম দুইজন লিজেন্ড কিন্তু দেখা যায় না, হবে না, আর হয়নি কখনো, হবেও না। 100-200 বছরে হবে কিনা জানি না, আমাদের জীবদ্দশায় হওয়ার সম্ভাবনা নেই আর কি। হ্যারি কেইন অথবা এমবাপে অথবা মেসি, আপনি কার হাতে গোল্ডেন বুট, গোল্ডেন বল দেখেন?
তিনজনই এগিয়ে আছে, সাথে বেলিংহ্যামও আছে। বেলিংহ্যাম আছে, তারপরে ডেম্বেলে হয়ে যেতে পারে, এক গোলে পিছিয়ে আছে যদিও, তারপর ডেম্বেলে হয়ে যেতে পারে, ইসের মানে সুযোগ নেই। তো ডেফিনেটলি আমি মেসির হাতেই চাইবো। ওর একটা জিনিস অপূর্ণতা আছে, যদি মেসি ভক্ত বলেন, মেসি ভক্ত না হলেও যদি সাধারণ মানে নিউট্রালও বলেন, তাও আমি বলবো যে ফার্স্ট মেসি, দেন এমবাপ্পে, তারপরে হ্যারি কেন। হ্যাঁ, তো মেসি সবার আগে ডিজার্ভ করে আমার মনে হয়। একটু ক্রিকেট নিয়ে কথা বলি, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। সেটা হচ্ছে ওয়ালটন তো অনেক জায়গাতে আপনাদের স্পন্সর করেছে, এখনো আছে, আবার আগের মতো নেয় মনে হয়, রিজনটা কি? অনেক জায়গায় বলতে যদি আপনি খেলাধুলার কথা বলেন তাহলে আমি খেলাধুলার কথা বলছি, আপনি নিজেই খেলা একসাথে কভার করেছেন অনেক সময়। হ্যাঁ, আপনি দেখেন, হ্যাঁ একসাথে কভার করেছি, এবং আমার মনে হয় যে লং রিলেশন, লং জার্নি উইথ ইউ, উইথ গ্রাউন্ডস, হ্যাঁ আমরা একসাথে দীর্ঘদিন মাঠে ঘাটে আছি। আমি বলবো আছে, নেই এটা বলবো না, এই কারণে যে আপনি দেখেন যদি ঘরোয়া টুর্নামেন্টগুলোর কথা বলেন, লাস্ট প্রিমিয়ার লিগে আমরা ছিলাম, লাস্ট এনসিএলও ছিলাম, মানে মাঝখানে একটা বছর শুধু প্রিমিয়ার লিগে ছিলাম না, এই বছরের আগের বছর, তার আগের কিন্তু একটা না, আমরা 2012 সাল থেকে একটা না 13-14 বছর প্রিমিয়ার লিগে আছি, ন্যাশনাল লিগে আছি, বিসিএল এ ছিলাম। এটা ক্রিকেটের পার্ট গেল। আপনি লাস্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স কোয়ালিফায়ার যে ম্যাচগুলো হলো ফুটবলের, বাংলাদেশ ফুটবলের সিঙ্গাপুর ম্যাচ, ইন্ডিয়া ম্যাচ, বা আরও যাদের সাথে খেলা হলো, প্রত্যেকটা ম্যাচে কিন্তু, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু ওয়ালটন স্পন্সর ছিল। নাম্বার 3, আপনি যদি ফেডারেশনগুলোর কথা বলেন, এই জায়গাটা অনেক দিন ধরে নেই। কখন থেকে? আমাদের লাস্ট সরকার, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে এটা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে, মানে বিজনেস কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক বলতে পারেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের ব্যবসায় যাই থাকুক না কেন, ব্যবসা আল্লাহর রহমতে যেভাবেই থাকুক না কেন, আমরা কখনো আমাদের স্পোর্টস থেকে বা ক্রীড়াঙ্গন থেকে আমরা সরে যাইনি বা সরে যেতে চাইনি। যেটা হয়েছে ফেডারেশনগুলোতে কিছু রদবদল তৈরি হয়েছে, যার কারণে ফেডারেশন ওইভাবে খুব বেশি ইভেন্ট করেনি। আপনি দেখেন, আপনি কয়টা ইভেন্ট কভার করেছেন, বা আপনার হকিতে তো এখন ম্যাচ নেই, ফুটবল দেরি হচ্ছে, ভলিবল নেই, হ্যান্ডবল নেই, তারপর আরো যে ছোট ছোট, আগে তো ছোট ছোট হলো, বেসবলও হতো, ব্যাডমিন্টন, খো-খো, কত কিছু হতো, সেগুলো তো নেই। লাস্ট আমি কিছুদিন আগে, গত সপ্তাহে আমার সাথে আমিনুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমাদের বর্তমান প্রতিমন্ত্রী স্পোর্টসের, ওনার সাথে দেখা হয়েছিল ওনার চেম্বারেই কোনো একটা কারণে। তো সেখানে আমিনুল ভাই বলছিলেন যে ফেডারেশনগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছেন, সেই সাজানোর পরে তারপর হয়তো আবার নতুন করেই মানে স্পন্সরশিপ, মানে কি বল, নতুন করে ইভেন্টগুলো তারা লঞ্চ করবে, তখন হয়তো রাইট, আমাকেও সেটা বলেছেন যে অ্যাডহক কমিটি দেওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করবেন। তো সেইটা যখন হবে, প্রত্যেকটা পদে যখন ভালো ভালো লোক বসবে, তখন ইভেন্ট যখন লঞ্চ করবে, ইভেন্ট লঞ্চ হওয়া মানে কি নিড স্পন্সর, তখন হয়তো ফেডারেশনগুলো থেকে স্পন্সরের জন্য বিভিন্ন জায়গায় যাবেন, আমাদের কাছে আসবেন, তখন আমরা হয়তো আবার হব। কিন্তু যদি ইভেন্ট না থাকে তাহলে তো আমাদের করার সুযোগ নেই। সো আপনি এই জন্য বলতে পারলেন যে আপনার অনেক দিন থেকে নেই অনেক জায়গায়। ওকে, না ক্রিকেটে কি আপনি 3টা পেয়েছেন, মানে একটা হচ্ছে নাজমুল হাসান পাপন, এরপর পেয়েছেন আমির ইসলাম বুলবুল, না ফারুক আহমদ পেয়েছেন, আমির ইসলাম বুলবুল পেয়েছেন, তামিম ইকবাল পেয়েছেন, 4টা পেয়েছি, 4টা। হ্যাঁ, কামাল ভাইকেও পেয়েছেন, ওটা আগেও পেয়েছেন। তো এই লাস্ট কয়টা বছর তো অনেক অস্থিরতা ছিল, অনেক অস্থিরতা, শুধু আপনাদের না, সব জায়গাতে আমাদের অনেক কাজ করতে হয়েছে। মানে এই অস্থিরতায় আপনাদের ক্ষতি হয়েছে কিনা, যে কোনো ইভেন্টে ঢুকতে পারেননি বা ইভেন্টে থাকতে পারেননি? না, ইভেন্টে না ঢোকার ক্ষেত্রে ওই রকম সমস্যা হয়নি। তবে বিশেষ করে ক্রিকেটের যে ক্যালেন্ডার থাকে, আপনি তো জানেন যে সরকার চেঞ্জ হোক আর যাই হোক, ক্রিকেট তার চলবেই, তার শিডিউল অনুযায়ী, ক্যালেন্ডার অনুযায়ী চলে। যেটা হয় এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ যে ঘরোয়া টুর্নামেন্টগুলো আছে, এইগুলোতে একটু মাস এদিক ওদিক হয়, একটু হয় পিছায় যায় বা আগায় যায়, কিন্তু ইন্টারন্যাশনাল সিরিজে তো এই সুযোগ নেই। ইন্টারন্যাশনাল সিরিজে যেটা হয়েছে, আপনি হোম সিরিজে আমাদেরকে দীর্ঘদিন দেখছেন না, প্রায় বছর দেড়েকের মতো, সেখানে ডাচ বাংলা ব্যাংক বা একটা ব্যাংক আপনি জানেন 3 বছরের জন্য পুরো ইভেন্টটাই স্পন্সর করেছে। তো সেখানে আসলে আর কারোর সুযোগ ওইভাবে নেই। তবে আমরা কিন্তু দেশের বাইরে আমাদের দল যেখানে খেলতে গেছে, সেখানে আমরা অনেক জায়গায় স্পন্সর করেছি। আমাদের স্পন্সর কাজ বা স্পোর্টস রিলেটেড এগুলো আমরা অব্যাহত রেখেছি। ওকে, একেবারে শেষ দিকে আছি, সেটা হচ্ছে যদি ফুটবলে ব্যাক করি আবারও, প্রেডিকশন যদি করতে বলি, আপনি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, স্কোর সহ প্রেডিকশন করতে হবে, সিনিয়র যেটাই হোক। আপনি যদি ইংল্যান্ড আর্জেন্টিনার কথা বলেন, আমার মনে হয় যে 2-0 আর্জেন্টিনা।
2-0, ওকে। 2-0 ইংল্যান্ড, মানে ফাইনাল হচ্ছে আবারও আর্জেন্টিনা এবং হ্যাঁ 2-0 বা স্পেন। 2-1 একটা দিতে 2-1, পারি। মানে এদিক থেকে স্পেনকে ধরছেন আপনি, ওই দিক থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে। ধরছেন না। ইংল্যান্ড আর আর্জেন্টিনা ভিন্ন, আর্জেন্টিনার হারের সংখ্যা বেশি আর কি। কিন্তু এবার আমি যেটা বললাম আর কি, আমার মনে হয় যে ওই যে ইংল্যান্ড অনেকদিন বড় ম্যাচ খেলেন, আপনি যেটা বললেন যে আবার মাথায় থাকবে যে ফাইনালের যাওয়ার আগের ম্যাচটা, অনেকদিন পর সেমিফাইনাল, সো এটা ইংল্যান্ডের জন্য আমার মনে একটা বাড়তি চাপ থাকবে। তো দেখা যাক কি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেবুল ইসলাম মিল্টন। দর্শক, আজকে এই পর্যন্তই। দারুণ কিছু একটা হবে এবং ওয়ার্ল্ড কাপকে মনে রাখার মতো কিছু একটা হবে। অবশ্যই অনেক কিছু পেয়েছি আমরা, অনেক স্মৃতি আছে, তারপরেও এই 3টা ম্যাচ যেন বড় ম্যাচের মতোই হয়, মনে রাখার মতো হয়, সেই প্রত্যাশা করি। আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং সবসময় অনলাইনে ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।